যদি তুমি মনে করো কোনো সিনেমাই তোমাকে কাঁদাতে পারবে না, তবে এই সিনেমাটা একবার অবশ্যই দেখো। এটা ব্রুনো নামের একটি ছেলেকে ঘিরে, যে ভুল করে কনসেন্ট্রেশন ক্যাম্পে পৌঁছিয়ে যায়। সেখানে তার দেখা হয় একটি ছেলের সঙ্গে। সে ছিল কাঁটাতারের ওপারে। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব। একদিন সকালে ব্রুনো ঘুম থেকে উঠে দেখে সেই ছেলেটা তাদের বাড়িতে এসেছে। ব্রুনো তাকে কিছু খাবার খেতে দেয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে একজন সৈন্য সেখানে এসে যায়। সে ভীষণ রেগে যায় ছেলেটিকে খাবার খেতে দেখে। তার মনে হয় ছেলেটা খাবার চুরি করেছে, কিন্তু ছোট ছেলেটি বলে সে খাবার চুরি করেনি, বরং তার বন্ধু ব্রুনোই তাকে দিয়েছে। কিন্তু সেই সময় ব্রুনো ভীষণ ভয় পেয়ে যায় এবং অস্বীকার করে যে সে ওই ছেলেটাকে চেনেই না। পরে ব্রুনো নিজের ঘরে গিয়ে অনেক কাঁদতে থাকে এবং অনুতপ্ত হয় যে সে কেন তার বন্ধুর সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো। এরপর গল্পে যা ঘটে সেটা দেখলে তোমাদের হৃদয় নাড়া খাবে আর তোমাদের চোখে পানিও চলে আসতে পারে। গল্পের প্রতিটি মুহূর্ত চিরস্থায়ীভাবে তোমাদের মনে জায়গা করে নেবে। তাহলে চলো গল্পটি শুরু করা যাক। কাহিনীর শুরুতে জার্মানির বার্লিন শহরকে দেখানো হয়। সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। এরপর আমরা একটা ছোট ছেলেকে দেখি যার নাম ছিল ব্রুনো। সে তার পরিবারের সঙ্গেই থাকতো। যুদ্ধের কারণে শহরের অবস্থা একদমই ভালো ছিল না, কিন্তু নিষ্পাপ শিশুদের এইসব ব্যাপারে কোনো ধারণাই ছিল না। ব্রুনো ছিল নর্ডিক আর্য জাতির, যারা জার্মানির উপযুক্ত স্থানে ছিল এবং তারা ইহুদের নিজেদের শত্রু মনে করত। তাই ব্রুনোর পরিবারের হিটলার বা নাসিদের কাছ থেকে কোনো বিপদের আশঙ্কা ছিল না। একদিন ব্রুনো নিশ্চিন্তে তার বন্ধুদের সাথে খেলতে খেলতে বাড়ি ফিরে আসে। তখন সে দেখে পুরো বাড়িতে এক অদ্ভুত হুলস্থুল চলছে। বাড়ির সব চাকর চাকরানি জিনিসপত্র গুছিয়ে রাখছে, ফার্নিচার গুলো কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে, কিন্তু ব্রুনো এতে কিছুই বুঝে না। ঠিক তখনই তার মা এলসা আসে এবং তাকে বলে যে তার বাবা রাফালের পদোন্নতি হয়েছে। আসলে তার বাবা নাসি সেনাবাহিনীতে একটি বড় পদে ছিলেন এবং এইবার তাকে গ্রামের এক দায়িত্বে বদলি করা হয়েছে। তাই পুরো পরিবারকে সেখানেই যেতে হবে। ব্রুনো কিছুই বুঝতে পারছিল না। তখন তার মা বলে তার বাবা তাকে সবকিছু বুঝিয়ে দেবে। পরে যখন পরিবারের সবাই একসাথে বসে, তখন তার বাবা তাকে বোঝায় তিনি একজন সৈনিক এবং দেশ যখন যেভাবে তাকে ডাকবে সেখানেই তাকে যেতে হবে। কিন্তু ব্রুনো একদমই খুশি হয়নি, কারণ তার এই বাড়ি এবং তার বন্ধুরা ছিল তার কাছে খুবই প্রিয়। তখন তার বোন গ্রেটেল তাকে বোঝায় নতুন জায়গায় গেলে তুমি নতুন নতুন বন্ধু পাবে। ব্রুনোর বাবা আরো বলে যে তারা যেখানে যাচ্ছে সেই বাড়িটি অনেক বড় এবং অনেক সুন্দর দেখতে, সেখানে পুরো পরিবার আনন্দে থাকবে। এরপর রাতে তার বাবার পদোন্নতি উপলক্ষে একটি পার্টি হয়। অনেক অফিসার সেখানে আসে, তাকে অভিনন্দন জানায় এবং স্যালুটও করে। পার্টিতে সবাই খুশি থাকলেও ব্রুনো একদমই খুশি নয়, কারণ সে এখান থেকে যেতে চায়নি। পরের দিন সকালে ব্রুনো তার বন্ধুদের সঙ্গে খেলছিল। তখন তার মা তাকে ডেকে বলে এখন বিদায় নেওয়ার সময় হয়েছে। ব্রুনোর খুব মন খারাপ হয়ে যায়। শেষবারের মতো বন্ধুদের কাছ থেকে বিদায় নেয়। এরপর তারা সবাই গ্রামে পৌঁছায়। সেখানে তাদের নতুন বাড়ি খুব বড় এবং সুন্দর ছিল। সবাই সে বাড়ি পছন্দ করলেও ব্রুনো তার পুরনো বাড়িকে খুব মিস করছিল। নতুন জায়গায় তার একদমই ভালো লাগছিল না, কারণ এখানে তার কোনো বন্ধু ছিল না। একদিন সে জানলা দিয়ে বাইরে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। তবে অনেক দূরে সে ছোট ছোট ঘর বাড়ি দেখতে পায়। তাদের নতুন বাড়িতে একজন গৃহ পরিচালিকা ছিল, যার নাম ছিল মারিয়া। ব্রুনোর মারিয়ার সাথে কথা বলতে ভালো লাগতো, কিন্তু ওদের বাড়িতে সবসময় জার্মান অফিসারদের আসা যাওয়া লেগেই থাকতো, যা ব্রুনো আর তার বোন গ্রেটেলের একদমই ভালো লাগতো না। একদিন ব্রুনো একা বসেছিল। হঠাৎ সে শিশুদের আওয়াজ শুনতে পায়। তখন সে নিজের ঘর থেকে বাইরে উকি দিয়ে তাকায়। সে দেখে আওয়াজটা আসছে অনেক দূরে কোথাও থেকে। সে এই কথা তার মাকে গিয়ে বলে এবং জিজ্ঞেস করে আমি কি ওই বাচ্চাদের সঙ্গে খেলতে পারি। তখন সে লক্ষ্য করে যে বাড়িতে যে সবজি পৌঁছে দিতে এসেছে সে তার কাপড়ের নিচে এক বিশেষ ধরনের পায়জামা পরেছে। ব্রুনো এই কথা মাকে বলে, কিন্তু তার মা কিছুই বলে না এবং চুপচাপ সরে যায়। এরপর দেখা যায় ব্রুনো বাবাকে জিজ্ঞেস করে আমরা আবার কবে আমাদের পুরনো বাড়িতে যাব। বাবা তাকে বলে এখন থেকে এটাই আমাদের বাড়ি। তখন ব্রুনো বলে আমি জানলা দিয়ে একটা মাঠ দেখেছি, সেখানে সবাই একই ধরনের পোশাক পরেছে, কিন্তু তারা একই ধরনের পোশাক কেন পরেছে। তখনই তার মা এলসা এসে বলে ওঠে তোমাকে ওই লোকদের কথা কে বলেছে। ব্রুনো বলে আমি আমার ঘরের জানলা থেকে সব দেখেছি। আসলে সেটাই ছিল একটি কনসেন্ট্রেশন ক্যাম্প, যেখানে হিটলারের নাজি সেনারা ইহুদিদের বন্দী করে রেখেছে। এটা জানার পর এলসা ব্রুনোকে সেখান থেকে চলে যেতে
যেতে বলে। সেদিন রাতে সে রাফেলকে রাগের সঙ্গে বলে, তুমি তো বলেছিলে এই কন্ট্রাকশন ক্যাম্প আমাদের বাড়ি থেকে অনেক দূরে, আমি কিভাবে জানতাম যে আমাদের ছেলে জানলা থেকে সবকিছু দেখে ফেলবে। এরপর সে আরো বলে, আজ তো এক বন্দি আমাদের বাড়িতেও এসেছে। এইসব বলে এলসা রাগ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ব্রুনোর খুব একঘেয়ে লাগছিল, তার সঙ্গে খেলার মতো কেউই ছিল না। সে সারাদিন ঘরের চার দেওয়ালের মধ্যে আটকে থাকতো। তাই একদিন সে বাইরে যেতে চায় এবং বাড়ির পেছনের দিকে একটি দরজা দেখতে পায়। ঠিক তখনই তার মা তাকে পেছন থেকে ডাকে এবং আবারও ঘরের ভেতরে নিয়ে যায়। সেদিন রাতে ডিনারের সময় তার বাবা তাদেরকে জানায় যে তাদের পড়াশোনার জন্য একজন শিক্ষক আসবে, কিন্তু ব্রুনোর একদমই ভালো লাগছিল না, কারণ সে শুধু বাইরে গিয়ে বাচ্চাদের সাথে খেলতে চাচ্ছিল, পড়াশোনায় তার কোনো আগ্রহী ছিল না। পরের দিন সকালে ব্রুনো বাড়ির বাইরে দেখতে বাইরে যায়। এরপর সে একটা ছেলেকে দেখতে পায় যে গাড়ি পরিষ্কার করছিল। তার নাম ছিল লেফটেন্যান্ট কটলার। ব্রুনো তার সঙ্গে কথা বলতে শুরু করে। ব্রুনো তাকে বলে, আমার একটা টাওয়ার দরকার, আপনার কাছে কি কোনো টাওয়ার আছে? কটলার জিজ্ঞেস করে সে টাওয়ার দিয়ে কি করবে। ব্রুনো বলে সে টাওয়ার দিয়ে দোলনা বানাবে। ঠিক তখনই সে বৃদ্ধ লোকটি সেখানে কাজ করছিল, যে ব্রুনোদের রান্নাঘরে সবজি নিয়ে গিয়েছিল, আর সে বৃদ্ধ লোকটির নাম ছিল পাবেল। কটলার পাবেলকে চিৎকার করে ডাকে এবং আদেশ দেয় ব্রুনোকে গোদাম ঘরে নিয়ে যেতে এবং তার পছন্দ অনুযায়ী একটি টাওয়ার দিতে। পাবেল ব্রুনোকে টাওয়ার এনে দেয়। ব্রুনো টাওয়ারটি নিয়ে দোলনা তৈরি করে। দোলনায় খেলতে খেলতে ব্রুনো দেখে আকাশে কালো ধোঁয়া উঠছে। সে দোলনার উপর দাঁড়িয়ে ধোঁয়া দেখার চেষ্টা করে। ঠিক তখনই তার পা পিছলে যায় এবং সে পড়ে গিয়ে আঘাত পায়। সে বৃদ্ধ লোকটি ব্রুনোকে ধরে ঘরের মধ্যে নিয়ে যায় এবং তার পায়ে ব্যান্ডেজ করে দেয়। সে ব্রুনোকে আশ্বস্ত করে বলে যে সে দ্রুত সুস্থ হয়ে যাবে। ব্রুনো অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানো? তুমি কি ডাক্তার? লোকটি উত্তর দেয়, হ্যাঁ আমি ডাক্তার, এখানে আসার আগে আমি একজন ডাক্তার ছিলাম। ব্রুনো অবাক হয়ে যায় যে একজন ডাক্তার হয়ে সে এখানে কেন চাষবাস করছে। তখনই ব্রুনোর মা সেখানে চলে আসে এবং ব্রুনোর পায়ে ব্যান্ডেজ থেকে ভয় পেয়ে যান। ব্রুনো জানায় যে দোলনা থেকে পড়ে গিয়ে সে ব্যথা পেয়েছে, তবে পাবেল তার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে। ব্রুনোর মা ব্রুনোকে ভেতরে পাঠিয়ে দেয় এবং পাবেলকে ধন্যবাদ জানায়। পরের দিন শিক্ষক, যার নাম ছিল লিজট, ব্রুনো এবং তার বোন গ্যাটেলকে পড়াতে আসেন। তিনি তাদের নাসিদের ইতিহাস পড়াতেন, যা তাদের দুজনেরই একদমই পছন্দ ছিল না। একদিন ব্রুনো লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাইরে এসে দেখে চারদিকে ঘন জঙ্গল, আর এই জঙ্গলে সে নিজেকে স্বাধীন অনুভব করে। সে দৌড়ে সেই খামারের দিকে যায়, যা সে আগে জানলা দিয়ে দেখেছিল। সে সেখানে পৌঁছিয়ে দেখে সেখানে খুব উঁচু কাঁটাতারের বেড়া দেওয়া আছে এবং বেড়ার ওপাশে একটি কন্ট্রাকশন ক্যাম্প রয়েছে। তবে ব্রুনো সেটাকে সাধারণ খামার মনে করতে থাকে। তখনই সে দেখে সেখানে একটি বাচ্চা ছেলে বসে আছে। ব্রুনো তার সামনে যায়, কিন্তু ছেলেটি ব্রুনোকে দেখে ভয় পেয়ে যায়। ছেলেটি ডোরা কাটা জামা কাপড় পরেছিল এবং বেড়ার ওপাশে থাকা বাকি সবাই একই রকমের পোশাক পরেছিল, আর এখানে তারা সবাই ছিল কয়েদি। এবং এই ছেলেটি, যার নাম ছিল স্যামুয়েল, সেও তাদেরই মতনই। ব্রুনো তাকে জিজ্ঞেস করে, তোমার কি এখানে কোনো বন্ধু আছে? তখন স্যামুয়েল বলে, সবাই এখানে খুব ভয়ে থাকে, তাই কেউ কারোর সাথে খেলে না। এরপর ব্রুনো নিজের নাম বলে, ছেলেটিও তার নাম বলে। স্যামুয়েল খুব ক্ষুধার্ত ছিল, তাই সে ব্রুনোর কাছে কিছু খাবার চায়। তার বয়স মাত্র 8 বছর এবং সে ইহুদি হওয়ার কারণেই তাকে ক্যাম্পে না খেয়ে থাকতে হতো। ব্রুনোর কাছে তখন খাবার ছিল না, কিন্তু সে স্যামুয়েলের পোশাকে একটি নাম্বার দেখে ভাবে যে এটি বোধহয় কোনো একটা খেলার অংশ। তখনই সাইরেন বেজে ওঠে এবং স্যামুয়েল দ্রুত উঠে কাজ করতে চলে যায়। যাওয়ার সময় তারা একে অপরকে জানায় যে তাদের দেখা করে ভালো লেগেছে। পরের দিন ব্রুনো আবারও সেখানে আসে এবং সাথে করে কিছু চকলেট নিয়ে আসে। সে অনেকক্ষণ অপেক্ষা করলেও স্যামুয়েল সেদিন আসে না। পরের দিন ব্রুনো তার বাবা মার বাইরে যাওয়ার জন্য অপেক্ষা করে এবং তারা বের হতেই সে আবারও স্যামুয়েলের সাথে দেখা করতে যায়। ব্রুনো তাকে জিজ্ঞেস করে, তোমরা সবসময় এই ডোরাকাটা জামা কেন পরো? তখন স্যামুয়েল বলে, সৈন্যরা তাদের সব কাপড় কেড়ে নিয়ে এইগুলো দিয়েছে এবং সে সৈন্যদের একদমই পছন্দ করে না। যা শুনে ব্রুনো বলে, তার বাবাও একজন সৈন্য, কিন্তু তিনি তো কারো পোশাক কেড়ে নেন না। ব্রুনো স্যামুয়েলের জন্য খাবার এবং কিছু খেলনার বল নিয়ে আসে। সে খেলতে চাইলেও স্যামুয়েল পুরো মন ছিল খাবারের ওপর। ব্রুনো বেড়ার ওপাশে বল ছুড়ে দিলে স্যামুয়েল তা ফেরত দেয়। ব্রুনো থেকে তার বাড়িতে খাওয়ার আমন্ত্রণ জানালে স্যামুয়েল বলে যে সে যেতে পারবে না, কারণ সে একজন ইহুদি। এরপর নাসিদের বাঁশি বাজলে স্যামুয়েলকে দৌড়ে চলে যেতে হয়, কারণ দেরি হলে তাকে কঠোর শাস্তি পেতে হবে। অন্যদিকে আকাশে কালো ধোঁয়া দেখে ব্রুনোর মা কটলারকে জিজ্ঞেস করেন, ধোঁয়াটা কিসের? কটলারের কথায় তিনি বুঝতে পারেন যে পাশের ক্যাম্পে যারা কাজ করতে অক্ষম তাদের গ্যাস চেম্বারে পুড়িয়ে মারা হচ্ছে। এই সত্য জেনে ব্রুনোর মা শিউরে উঠেন। সেই রাতে ব্রুনোর দাদু তাদের বাড়িতে খেতে আসেন। তখন পাবেল ভুল করে কটলারের পোশাকে মদ ফেলে দেয়। এতে প্রচন্ড রেগে গিয়ে কটলার তাকে পাশের একটি রুমে নিয়ে যায় এবং তাকে অনেক মারধর করে। কটলার পাভেলকে মারধর করছিল এই জন্য নয় যে সে তার পোশাক নষ্ট করেছে, তার সবচেয়ে বড় দোষ হলো সে ছিল একজন ইহুদি।
ইহুদি। এই দৃশ্য দেখার পর ব্রুনোর মা কাঁদতে শুরু করেন এবং ব্রুনোও ভাবতে থাকে যে সামান্য একটু ভুলের জন্য প্রাভেলকে এত কেন মারা হলো। এরপর ব্রুনোর বোন গেটেল তাকে জানায় ব্রুনো যেটাকে খামার মনে করছে সেটা আসলে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প, যেখানে ইহুদের বন্দি করে রাখা হয়। তাদের শিক্ষক শিখিয়েছিলেন যে ইহুদিরা খুব খারাপ মানুষ, তাই তাদের বন্দি করে রাখা হয়েছে। পরের দিন ব্রুনো দেখে স্যামুয়েল তাদের বাড়িতে কাছের গ্লাস পরিষ্কার করছে। স্যামুয়েলকে দেখে ব্রুনো খুব খুশি হয় এবং তাকে কিছু খাবার দেয়। ঠিক তখনই সেখানে কটলার চলে আসে এবং স্যামুয়েলকে দেখে রেগে জিজ্ঞেস করে সে খাবার চুরি করেছে কিনা। স্যামুয়েল ব্রুনোর দিকে তাকিয়ে বলে ব্রুনো আমার বন্ধু, ওই আমাকে খাবার দিয়েছে। কিন্তু কটলার যখন ব্রুনোকে কড়া গলায় জিজ্ঞেস করে তখন ব্রুনো ভয়ে মিথ্যা কথা বলে যে সে স্যামুয়েলকে চিনে না এবং সে তাকে খাবারও দেয়নি। এরপর ব্রুনো সেখান থেকে চলে যায়, কিন্তু পরে এসে সে স্যামুয়েলকে দেখতে পায় না। এরপর সে অপরাধ ভোগে ভোগে সে কি করে তার বন্ধুর সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো। এরপর থেকে কয়েকদিন ধরে সে পুরোনো জায়গায় গিয়ে স্যামুয়েলের জন্য অপেক্ষা করে, কিন্তু স্যামুয়েল আসে না। একই সময় ব্রুনোর বাড়িতে কিছু সৈন্য আসে এবং তারা ক্যাম্পের ওপর বানানো একটু ডকুমেন্টারি দেখতে শুরু করে। ব্রুনো তা লুকিয়ে লুকিয়ে দেখে। সেখানে দেখানো হচ্ছিল যে ইহুদেরা ক্যাম্পে খুব সুখে আছে। আসলে এটি ছিল বাইরের পৃথিবীকে দেখানোর জন্য একটি মিথ্যা প্রচারণা। তখন ব্রুনো সেটি দেখে বিশ্বাস করে যে ক্যাম্পটি খুব ভালো জায়গা। বেশ কয়েকদিন ধরে স্যামুয়েল আবারও সে পুরনো জায়গায় আসে। তাকে অনেক মারধর করা হয়েছিল, যার ফলে তার চোখের নিচে আঘাতের চিহ্ন ছিল। ব্রুনো তার কাছে ক্ষমা চায় এবং স্যামুয়েল তাকে ক্ষমা করে দেয়। এরপর তারা আবারও খেলতে শুরু করে এবং আমরা এখানে স্যামুয়েলকে প্রথমবারের মতো হাসতে দেখি। পরের দিন ব্রুনোর বাবা জানায় যে তারা সবাই এখান থেকে অন্য জায়গায় চলে যাবে। ব্রুনো স্যামুয়েলকে গিয়ে বলে যে সে চিরদিনের জন্য চলে যাচ্ছে। এই কথা শুনে দুজনেই খুব মন খারাপ করে। ব্রুনো তখন বলে সে যাওয়ার আগে স্যামুয়েলের নিখোঁজ বাবাকে খুঁজতে সে সাহায্য করবে। ব্রুনো মাথায় একটা বুদ্ধি আসে। ব্রুনো বলে সে বেড়ার নিচে গর্ত খুঁড়ে ও পাশে আসবে। স্যামুয়েল বলে কিন্তু তোমাকে তো আমাদের মতো দেখতে নয়। তখন ঠিক হয় যে ব্রুনো তার চুল ছোট করে ফেলবে এবং স্যামুয়েল তার জন্য একটি ডোরাকাটা পোশাক নিয়ে আসবে। পরের দিন ব্রুনো গোপনে সেখানে যায়। স্যামুয়েল তার জন্য পোশাক নিয়ে আসে। ব্রুনো সেই পোশাক পরে বেড়ার নিচে গর্ত খুঁড়ে ক্যাম্পের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢোকার পর ব্রুনো অবাক হয়ে যায়, কারণ ক্যাম্পটির ডকুমেন্টারিতে দেখা সে সুন্দর জায়গার মতো মোটেও ছিল না। চারপাশের পরিবেশ থেকে সে ভয় পেয়ে যায় এবং সে বলে যে সে বাড়ি ফিরে যেতে চায়। কিন্তু স্যামুয়েল তার বাবার কথা বললে ব্রুনো রাজি হয়। আগে তারা তার বাবাকে খুঁজে তারপর সে বাড়ি যাবে। তারা যখন ক্যাম্পের ভেতরে স্যামুয়েল বাবাকে খুঁজছিল ঠিক তখনই সেখানে জার্মান অফিসাররা চলে আসে। অন্যদিকে বাড়িতে ব্রুনোর মা বুঝতে পারে যে ব্রুনো ঘরে নেই। ব্রুনোর মা, বোন, বাবা এবং অন্যান্য সৈন্যরা কুকুর নিয়ে ব্রুনোকে খুঁজতে বের হয়। তারা ধীরে ধীরে সেই কনসেন্ট্রেশন ক্যাম্পের দিকে এগোতে থাকে। ঠিক সেই সময় শুরু হয় প্রবল বৃষ্টি। এইদিকে ক্যাম্পের ভেতরে ব্রুনো, স্যামুয়েল এবং বাকি কয়েদিদের একটি বড় হলের ভেতরে নিয়ে যাওয়া হয়। তাদের বলা হয় নিজেদের পোশাক খুলে ফেলতে, কারণ তাদের গোসল করানো হবে। সবাই যখন পোশাক খুলে ফেলে তখন জার্মান সৈন্যরা হলের দরজা বাইরে থেকেই বন্ধ করে দেয়। অন্যদিকে ব্রুনোর বাবা সেই জায়গায় পৌঁছান যেখানে ব্রুনো তার নিজের পোশাক খুলে রেখেছিলেন। পোশাকগুলো দেখে তিনি আটকে ওঠেন, বুঝতে পারেন ব্রুনো ক্যাম্পের ভেতরে চলে গিয়েছেন। তিনি পাগলের মতো ব্রুনোর নাম ধরে চিৎকার করতে করতে ক্যাম্পের ভেতরে দৌড়ে যান, কিন্তু ব্রুনোর কোনো হদিশ পাওয়া যায় না। এরপর সিন চলে যায় সেই হলটিতে যেখানে ব্রুনো, স্যামুয়েল এবং বাকি কয়েদিদের আটকে রাখা হয়েছে। সেটি আসলে কোনো গোসলখানা ছিল না, সেটি ছিল একটা বিষাক্ত গ্যাসের চেম্বার। জার্মান সৈন্যরা ওপরে একটি ছিদ্র দিয়ে সেই চেম্বারের ভেতরে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়। ভেতরে থাকা মানুষগুলো বাঁচার জন্য চিৎকার করতে থাকে, একে অপরকে আঁকড়ে ধরে, কিন্তু বাইরে থাকা সৈন্যদের তাতে কিছুই যায় আসতো না। ব্রুনোর বাবা যখন বুঝতে পারেন তার ছেলে বাকি ইহুদের সাথে সেই গ্যাসের চেম্বারে আটকা পড়েছেন তখন তিনি চেম্বারের দিকে ছোটেন, কিন্তু তিনি সেখানে পৌঁছানোর আগে অনেক দেরি হয়ে গিয়েছিল। চেম্বারের ভেতরে থাকা ব্রুনো, স্যামুয়েল সহ প্রতিটি মানুষ মারা যায়। ব্রুনোর বাবা বুঝতে পারেন তার সন্তান আর এই পৃথিবীতেই নেই। তিনি চরম শোক আর আহাকারে চিৎকার করে ওঠেন। ব্রুনোর মা এবং বোন তখনও সেই কাঁটাতারের বেড়ার পাশেই দাঁড়িয়েছিলেন যেখানে ব্রুনো শেষবার তার পোশাক ছেড়ে গিয়েছিলেন। ব্রুনোর বাবা চিৎকার শুনে ব্রুনোর মা বুঝতে পারেন কোনো এক ভয়াবহ ঘটনা ঘটেছে। তিনি ব্রুনোর পরে থাকা পোশাকগুলো জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। গল্পের শেষ দৃশ্যে সেই গ্যাস চেম্বারের বন্ধ দরজাটি দেখানো হয়, যার ভেতরে সবার নিথর দেহ পড়ে আছে আর বাইরে ঝুলছে তাদের অসংখ্য ডোরাকাটা পোশাক, যা সে অমানবিক নিষ্ঠুর নীরবতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে। আর এইভাবে হৃদয় বিদায়ক একটি কাহিনী এখানেই শেষ হয়ে যায়।
তো বন্ধুরা, নিশ্চয়ই শেষ দৃশ্যটি দেখে আপনাদের অনেক খারাপ লেগেছে। আমি যখন এই স্ক্রিপ্টটা পড়ছিলাম তখন আমার নিজেরই খারাপ লাগছিল, এবং এডিট এবং ভয়েস করার সময় আমার গা একদম শিউরে উঠছিল। এত নিষ্ঠুর, আসলেও আমাদের দুনিয়াটা এতটাই নিষ্ঠুর। তো যাই হোক, আজকে এই মর্মান্তিক গল্পের মাধ্যমে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।